হ্যালো, হ্যালো, হ্যালো। দেখো আমরা একটা নতুন সেশন স্টার্ট করতে চলেছি। যেটার অলরেডি আমি শর্টস তোমাদের মানে নোটিফাই করে দিয়েছিলাম। তো আজকে আমরা ফার্স্ট ক্লাস শুরু করছি। ফার্স্ট ক্লাস হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড। আমরা এখন পড়ছি এসএসসি, এসএলএসটির জন্য ফিজিক্স বা যেটা আমাদের ফিজিক্যাল সায়েন্স বলছে ফর এসএলএসটি। তো আমরা সেটার পার্টগুলো পড়তে থাকবো। যেহেতু আমাদের গভর্নমেন্ট একটা আ জারি করেছে যে আমাদের জন্য এক্সাম আসতে চলেছে। তো সেটার জন্য আমরা ধীরে, ধীরে প্রিপারেশন নেবো। ওকে? তো চলো শুরু করা যাক। দেখো আমি এখানে আ একদম থিওরিটিক্যালি পড়িয়ে যাবো। মাঝে, মাঝে যেমন হয় এক্সপ্লেনেশন থাকবে। আজকে যেটা ক্লাস থাকবে সেই ক্লাসটাই পুরোপুরি একদমই বেসিক তোমরা অনেকটা জানো যে ফিজিক্যাল ওয়ার্ল্ড বা ভৌত জগৎ সম্পর্কে আমরা কিছু বলব যে ফিজিক্স কোথা থেকে এসছে, ফিজিক্স এর কতগুলো কি আ শাখা আছে এইসব জিনিসগুলো। জাস্ট বেসিক, বেসিক। ওকে? চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট দেখো ভৌত জগৎ মানে পদার্থবিজ্ঞান এবং যে প্রকৃতির মৌলিক বল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই তোমাদের কাছে যেটা শো হচ্ছে মানে যে পেজটা তোমাদের কাছে দেখাচ্ছে সেটা তোমরা একটুখানি দেখতে থাকো এবং আমার কথাগুলো শুনতে থাকো, কেন না এত কিছু ইনফরমেশন একসঙ্গে একটা পেজে দেওয়া সম্ভব না। দ্যাটস ওয়াই আমি এটা যেটা আমি ভার্বালি বলছি সেটাকে একটুখানি মন দিয়ে শুনবে। ওকে, এই বিজ্ঞানের অ্যাকচুয়ালি শব্দগত অর্থটা কি? সায়েন্স। সায়েন্স এসছে কোথা থেকে? সায়েন্স শব্দটা এসছে ল্যাটিন শব্দ সাইন্টিয়া। ওকে, একটুখানি এটার কালারটা একটু চেঞ্জ করে নিই। কি শব্দ থেকে? সাইন্টিয়া। SCIENTIA। সাইন্টিয়া কথাটার অর্থ কি? সেটার কথা অর্থ হচ্ছে জানা বা যেটাকে আমরা বলি জ্ঞান অর্জন করা। ওকে, কি শব্দ? ল্যাটিন এগুলো আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা হয়তো জানো, আমি তবুও একটুখানি থিওরিটিক্যালি মানে থরলি বলে বলে যাব। এবার আসছে বিজ্ঞানের যে উৎপত্তি। এখানে উৎপত্তি কথা দেখো, অ্যাকচুয়ালি আমাদের মানব সভ্যতাতে শুরু থেকেই বিজ্ঞানের একটা অস্তিত্ব রয়েছে। তবে ১৬শ শতাব্দী মানে ষোড়শ শতাব্দীতে ইউরোপের এই বিজ্ঞানের দ্রুত উন্নতি শুরু হয়েছে। এবার আসি বিজ্ঞানের সংজ্ঞাতে। তোমাদের ওখানে দেখো একটা ছোট্ট করে বিজ্ঞানের সংজ্ঞা আমি ছোট করে দিয়েছি। বিজ্ঞান হচ্ছে কি? যে আমাদের চারপাশের যে জগৎ সম্পর্কে একটা সুসংগঠিত জ্ঞান অর্জনের এমন একটা পদ্ধতি যা দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গড়ে উঠেছে। ক্লিয়ার? এবার আসি এই যে বিজ্ঞানের যে পদ্ধতি, সেই পদ্ধতির যে ধাপ সেগুলো কি? তাহলে ফার্স্ট হচ্ছে সিস্টেমেটিক্যালি আমাদেরকে কি করতে হবে? যে একটা অবজারভেশন করতে হবে। পর্যবেক্ষণ, যেটাকে আমরা বলি যে নিয়মিত এবং সুশৃঙ্খল পর্যবেক্ষণ বা সিস্টেমেটিক অবজারভেশন। দেন দেন আমরা সেই অবজারভেশনটা নিয়ে আরো বেশি পরীক্ষা-নিরীক্ষা করি। মানে কন্ট্রোলড এক্সপেরিমেন্ট বলতে পারো বা পরীক্ষা। দেন সেই যখন পরীক্ষা হলো, সেই পরীক্ষার যে গুণগত মান বেরোলো বা যে কোয়ালিটেটিভ প্রমাণটা আসলো, সেটার আমরা কি করি? সেটার একটা আমরা বিশ্লেষণ করি বা যুক্তি তৈরি করি। এবার আসে সেই কোয়ালিটেটিভ যে রিজনিংটা আমরা করলাম, যে বিশ্লেষণ করলাম, তার একটা কোয়ান্টিটেটিভ রিজনিং করা মানে তাকে একটা পরিমাপে আনা এবং তার একটা ম্যাথামেটিক্যাল মডেলিং তৈরি করা। এবার আসে তার প্রেডিকশনে মানে পূর্বাভাস দেওয়া যে এর আর কি, কি হতে চলেছে। ওকে? নেক্সট আমাদের তারপর আমরা করি যাচাই, সত্যতার যাচাই বা যেটাকে আমরা বলছি এটার সঙ্গে আমাদের আছে ভুল প্রমাণ করি। যে না এই সূত্র তো এটা বলছে না, এটার সঙ্গে আরো কিছু এক্সপ্লেনেশন আছে। তাই না? এরকম ভাবেই আমাদের বিজ্ঞানের সমস্ত রকমের ফর্মুলা তৈরি হয়েছে। একটার পর একটা একেক বিজ্ঞান যেমন আমাদের তোমরা যদি কেমিস্ট্রি পড়ো তাহলে দেখতে পাবে পিরিয়ডিক টেবল। হ্যাঁ? পিরিয়ডিক টেবল এক জায়গা থেকে কোন জায়গায় এসে পৌঁছেছে। দেন আমরা যদি বলি পরমাণুর মডেল, সেখানেও দেখেছি আমরা। তো সেই হিসাবে ধীরে, 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 ধীরে প্রত্যেকটা পদ্ধতির যাচাই এবং ভুল প্রমাণ এগুলো হতে থাকবে। এবার আসছি বিজ্ঞানের যে প্রকৃতি, সেই প্রকৃতিটা কেমন? মানে বৈশিষ্ট্য তার কি, কি? এক হচ্ছে যে বিজ্ঞান সবসময়তেই একটা ডাইনামিক্স বা পরিবর্তনশীল
এবং উন্নয়নশীল। মানে তার একটা উন্নতি হতেই থাকছে। বিজ্ঞান আর বিজ্ঞানের যে কোনো চূড়ান্ত তত্ত্ব বা ফাইনাল যে থিওরি সেটা কিন্তু নেই, তাই না? আমরা বিজ্ঞান সবসময় কি পড়ি যে এটাই সত্য, তারপরে আবার হঠাৎ করে পড়ি না এটার একটা মানে এক্সেপশনাল আছে, হ্যাঁ কি না? আর কি আর হচ্ছে যে নতুন তথ্য পরীক্ষার ভিত্তিতে যে প্রতিষ্ঠিত যে বৈজ্ঞানিক সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর সংশোধন আমরা করতে থাকবো। তাহলে এই হচ্ছে আমাদের বিজ্ঞানের প্রকৃতি। এবার আমরা আসি যে পদার্থবিজ্ঞানের শাখাগুলো কি কি থাকে। দেখো, পদার্থবিজ্ঞান বা যাকে আমরা বলছি ফিজিক্স, ফিজিক্স অ্যাকচুয়ালি এসেছে গ্রিক শব্দ থেকে। সেই গ্রিক শব্দটা কি? সেই গ্রিক শব্দটা হচ্ছে ফিজিস। ফিজিক্স কথার অর্থ কি? ফিজিক্স কথার অর্থ হচ্ছে প্রকৃতি। ওকে, আসলে পদার্থবিজ্ঞান কি? পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে প্রকৃতি বলো বা প্রাকৃতিক ঘটনাগুলোকে নিয়মতান্ত্রিক মানে সিস্টেমেটিক্যালি পড়া হয়, সেটাকে অধ্যয়ন করা হয় এবং বিভিন্ন যে তার সাব টপিক গুলো আছে বা সাবজেক্ট গুলো আছে বা উপবিষয় যেগুলোকে আমরা বলি, তো উপবিষয় বিভক্ত করা হয় এবং ব্যাখ্যা করা হয়। ক্লিয়ার? এবার আসি যে এই যে আমাদের পদার্থবিজ্ঞান এর পরিধি কতটা, মানে স্কোপ কতটা ফিজিক্সের। তো পদার্থবিজ্ঞান মানে অত্যন্ত একটা আহ, বিস্তৃত এরিয়া, একটা বিষয়। এটা একটা বিভিন্ন শাখা আছে। ফার্স্ট হচ্ছে যদি আমরা করি মেকানিক্স বা যেটাকে আমরা বলছি বলবিদ্যা। বলবিদ্যা কি কি নিয়ে আছে? যেমন বস্তুর গতি, স্থিতি, তাদের উপর বলের প্রভাব নিয়ে আলোচনা। নিউটন সূত্র আমরা পড়েছি। যেমন ধরো আমাদের পার্টিকেল, কণা, কঠিন বস্তু যেটাকে আমরা বলছি রিজিড বডি, দেন ডিফর্মেবল বডি বা যেটাকে আমরা বাংলায় বলি বিকৃতিযোগ্য বস্তু, এবং যে কণা সমষ্টির গতিকে আমরা এই মেকানিক্সে বিশ্লেষণ করে থাকি। ওকে, নেক্সট আমাদের আসে একটা ইলেকট্রোডাইনামিক্স। ইলেকট্রোডাইনামিক্স কি? ইলেকট্রোডাইনামিক্স হচ্ছে আমরা বিদ্যুতিক আধান যেটা মানে ইলেকট্রিক চার্জ, সেই ইলেকট্রিক চার্জ ও যে ম্যাগনেটিক পার্টিকেল বা চৌম্বকীয় কণার সঙ্গে সম্পর্কিত বিদ্যুতিক বিভিন্ন বা চৌম্বকিক ঘটনাগুলোকে আমরা আলোচনা করি। ওকে, নেক্সট আসছে আমাদের লাইট বা যেটাকে আমরা বলছি অপটিক্স, আলোক বিজ্ঞান। আলোর উৎপত্তি কোথা থেকে, আলোর বিস্তার কিভাবে, আলোর প্রতিফলন কিভাবে হচ্ছে, প্রতিসরণ কিভাবে হচ্ছে, মানে আলোর যে বিভিন্ন ধর্ম, ডিসপারশন, এসব সমস্ত ধর্ম নিয়ে আলোচনা করে এই অপটিক্স বা আলোক বিজ্ঞান। নেক্সট আসছে আমাদের থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স কি? থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি একটা মানে ম্যাক্রোস্কোপিক বা বৃহদাকার সিস্টেমের সাম্যাবস্থা বলতে পারো বা ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করি আমরা। যেমন তাপ, মানে হিট যেটাকে আমরা বলছি, দেন কাজ, ওয়ার্ক, অভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি, তাপমাত্রা, টেম্পারেচার, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হচ্ছে এনট্রপি। এর পরিবর্তন আমরা ব্যাখ্যা করি। মানে সারসংক্ষেপে যদি আমরা বলতে চাই, ফিজিক্স হচ্ছে প্রকৃতির নিয়মে বিজ্ঞান, এবং মেকানিক্স হচ্ছে গতিবল, তাপগতিবিদ্যা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকত্ব, অপটিক্স হচ্ছে আলো, আর তার থার্মোডাইনামিক্স হচ্ছে তাপ, শক্তি ও তার সাম্যাবস্থা। ওকে, এবার আসো সমাজে তার প্রয়োগ। আমরা এই যে বিভিন্ন রকমের ফিজিক্সের বিভিন্ন শাখার কথা বললাম, তার সমাজে প্রয়োগটা কি? অ্যাকচুয়ালি মানে পদার্থবিজ্ঞান এমন একটা বিষয় যেটা হচ্ছে প্রকৃতিতে ঘটে যাওয়া প্রতিদিনের ঘটনা কে একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করে। মানে এখানে আবার এমনও আছে যে পরমাণুর ক্ষুদ্র কণা যেটাকে আমরা বলি সাব অ্যাটমিক পার্টিকেল থেকে শুরু করে একদম মহাবিশ্বের বিশাল বিশাল যে বস্তু, সেই সমস্ত কিছু নিয়ে আমরা গবেষণা করি। যেমন ধরো আমাদের যে রেডিও বা যেটাকে আমরা বলছি যে পদার্থবিজ্ঞান আমাদের টেকনোলজিতে মানে প্রযুক্তিতে একে অপরের সঙ্গে একটা নিবিড়ভাবে সম্পর্কিত। প্রযুক্তি অ্যাকচুয়ালি পদার্থবিজ্ঞানের যে নীতি, সেই নীতিগুলোরই একটা বাস্তব জীবনের প্রয়োগ বলতে পারো। পদার্থবিজ্ঞানের যে উন্নতি, সেই উন্নতি মানুষের জীবনকে আরো বেশি সহজ এবং নিরাপদ, আহ, আরামদায়কও বলতে পারো, আরামদায়ক করেছে। যেমন ধরো রেডিও, এই যে টেলিভিশন, স্যাটেলাইট বা উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, দেন তোমার হচ্ছে কম্পিউটার,
খুব ইম্পর্ট্যান্ট এখনকার দিনে। দেন আমাদের আধুনিক যে পরিবহন ব্যবস্থা, সে সমস্ত কিছুর উন্নয়নের পেছনে কিন্তু আমাদের এই পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্লিয়ার? এবার আসবো আমরা যে প্রকৃতির যে ফান্ডামেন্টাল ফোর্সগুলো আছে, মানে প্রকৃতিতে কত ধরনের বল আছে। অ্যাকচুয়ালি প্রকৃতিতে মানে পদার্থবিজ্ঞানের মতে প্রকৃতিতে যত ধরনের বল দেখা যায় সেগুলোর মধ্যে মূলত 4টা মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্স সৃষ্টি হয়েছে। ফার্স্ট হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা আমরা বলছি। কে করেছিলেন একটু 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 করে মুখস্থ রাখবে। সেটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন আইজ্যাক নিউটন প্রস্তাব করেন। উনি কি বলেছেন যে দুটি ভরযুক্ত যে বস্তু মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে বলা হচ্ছে মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এই বল কিসের উপর ডিপেন্ড করে? এই বল যে আমাদের দুটো ভর, যে দুটো ভরের মধ্যে আকর্ষণ কথা বলা হচ্ছে, সেই বস্তুর ভর দুটোর গুণফল যে m1 m2 সঙ্গে সমানুপাতিক, এবং তাদের যে দূরত্ব, তাদের যে মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাই না? gmm/r² করি আমরা। ক্লিয়ার? এগুলো আমরা পরে ধীরে ধীরে পড়বো, থিওরিটিক্যালি একদম ক্লিয়ার টপ ক্লিয়ারেন্সের সঙ্গে পড়বো। এখন আমরা একটুখানি জেনে নিই যে আমাদের কি কি পড়তে হবে। আচ্ছা, এই বলটার টাইপ কেমন যদি বলি, যেটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল মৌলিক বল। ওকে, এবার নেক্সট আসছি আমি যে আমাদের দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স, যেটা আমরা বলছি। এটা কোথা থেকে আসে? যেমন ধরো আমরা যে তেজস্ক্রিয়তার যে বিটাক হয় বা একে অধ্যয়নের সময় এই বলের কিন্তু আমরা অস্তিত্ব জানতে পারি। কি রকমের বল? এটা অতি স্বল্পস্থায়ী একটা মৌলিক কণার মধ্যে ক্রিয়া করে, আর মহাকর্ষ বলের তুলনায় এর যে মান, তার মান হচ্ছে 10^25, মানে 10^25 গুণ বেশি। ওকে, এবার আসি তড়িৎচুম্বকীয় বলে। তড়িৎচুম্বকীয় বল একটি কি বলবো সবল নিউক্লিয় বল এবং আমাদের যে বলের মানে একীকরণ বলতে পারো। তড়িৎচুম্বকীয় বল মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই বল অ্যাকচুয়ালি যে আমাদের যে চার্জ কণাগুলো থাকে, আধানযুক্ত কণা, এদের মধ্যে ক্রিয়া করে। আর কি? মুভিং চার্জ কি করে? মুভিং চার্জ চৌম্বকীয়তার প্রভাব দেখায়। যেমন ধরো ইলেকট্রিসিটি, বিদ্যুৎ বা ম্যাগনেটিজম, যেটাকে আমরা বলি চৌম্বকত্ব, একে অপরের সঙ্গে কিন্তু অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। তাই এদের যে সম্মিলিতভাবে যে বল তৈরি হয় সেটাকে আমরা কি বলি? তড়িৎচুম্বকীয় বল। দেখো, এই বলের কিন্তু অ্যাট্রাকটিভও আছে মানে আকর্ষণ অবস্থাও আছে, এবং বিকর্ষণ অবস্থাও আছে, রিপালসিভও আছে। আর কি? আর এটাকে তুমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা যে স্থিতিক বল, মহাকর্ষীয় বলের তুলনায় কত গুণ? 10^36, মানে 10^36 গুণ বেশি। আরেকটা জিনিস কি, যে এদের যে এই বলটা তখনই কাজ করবে যখন এদের মধ্যে দূরত্বটা খুবই কম হবে, মানে দুটো আধানের মধ্যে দূরত্ব খুবই কম হবে। ওকে, নেক্সট আসছি আমি আমাদের যে সবল নিউক্লিয়ার বল। দেখো, এই বল কিন্তু পরমাণুর যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন একসঙ্গে আবদ্ধ রাখে। পরমাণুর নিউক্লিয়াস, কেন পরমাণুর বাইরে কি ঘুরছে? ইলেকট্রনগুলো ঘুরছে। নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল কোথায় থাকে? যে আমাদের পরমাণুর একদম নিউক্লিয়াসে, সেখানে থাকে কি? প্রোটন আর নিউট্রন। ওকে, আচ্ছা, এবার দেখো পরমাণু নিউক্লিয়াসে তো বল দুটো প্রোটন নিউট্রন খুবই কাছাকাছি থাকে। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো যে শর্ট রেঞ্জ একটা ফোর্স, মানে স্বল্প পাল্লার বল যদি বলি বাংলাতে। সেটা মোটামুটি কত ডিস্টেন্সের মধ্যে থাকতে হবে? 10⁻⁻14 মিটারের মধ্যে যদি ডিস্টেন্সে থাকে, তবেই এই বলটা কাজ করবে। সবচেয়ে শক্তিশালী এটা একটা মৌলিক বল। আর কতটা বেশি? 10⁻38 গুণ শক্তিশালী হয়। আর এই বলের কিন্তু একটা জিনিস, যে এটাতে যেমন তড়িৎচুম্বকীয় বলের যেমন কি আকর্ষণ বিকর্ষণ দুটোই ছিল, আকর্ষণ ও বিকর্ষণ ছিল, কিন্তু যখন
সবল নিউক্লিয় বলের কথা বলবো, এর শুধুমাত্র কিন্তু আকর্ষণ বলটাই আছে, এর বিকর্ষণ প্রবৃত্তি দেখা যাবে না। ওকে, এবার আসি কোন বিজ্ঞানীরা এই বলের সংজ্ঞা দিয়েছেন। দেখো, যেমন ধরো স্যার আইজ্যাক নিউটন, মানে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে প্রকৃতিতে বিভিন্ন বল আসলে যে পরস্পরের সঙ্গে সম্পর্কিত। যেমন ধরো স্যার আইজ্যাক নিউটন কি বলেছেন, যে পৃথিবী বা আমাদের যে মহাজাগতিক বস্তু, তার যে গতিবিদ্যা বা মেকানিক্স একই সূত্রে ব্যাখ্যা করেছেন। নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল আমরা পড়েছি, আবার পড়বো। এবার আসি অন্য একজন আছেন, যিনি হচ্ছেন হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড। ওরস্টেড আমরা নিশ্চয়ই একটা একক পড়েছি। ইনি কি করেছিলেন, ইনি যে ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ আর ম্যাগনেটিক বা চৌম্বকত্বের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে আমাদের জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল কি করেছিলেন, ম্যাক্সওয়েল হচ্ছে যে বিদ্যুৎ, চৌম্বক এবং ওর সঙ্গে আর কাকে জুড়েছিলেন, আলোকবিদ্যাকে। মানে আলোকবিদ্যাকে একত্রিত করে আলো যে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মানে আমরা অ্যাকচুয়ালি ওটাকে ডুয়াল ম্যাটার বলি, সেই যে তরঙ্গ, সেই তরঙ্গটাকে উনি দেখিয়েছিলেন। নেক্সট আসো, আর কে আছে, আর আছে তোমার গ্লাসও আছে। ওকে, নিউটন আমি বলে দিয়েছি, ওরস্টেড বলে দিয়েছি, ম্যাক্সওয়েল বলে দিয়েছি। ওকে, হ্যাঁ, নেক্সট আছে আমাদের গ্লাসো, সালাম আর ওয়াইনবার্গ। গ্লাসো, সালাম আর ওয়াইনবার্গ অ্যাকচুয়ালি এনাদের ফুল যদি আমি নাম বলতে চাই, সেটা হচ্ছে তোমার সেলডন গ্লাসো আর আব্দুস সালাম অ্যান্ড স্টিভেন ওয়াইনবার্গ। ওকে, এরা কি তৈরি করেছিল, এদের অবদান কি, অবদান হচ্ছে এনারা দুর্বল যে নিউক্লিয় ফোর্স বা তড়িৎচুম্বকীয় বলকে একত্রে ওনারা একটা ইলেকট্রোউইক ফোর্স হিসাবে ব্যাখ্যা করেছেন। আরেকটা এর সঙ্গে আমি জুড়তে চাই, সেটা হচ্ছে কার্লো রুবিয়া বা কার্লো ইঞ্জিন যেটাকে আমরা বলি, কার্লো রুবিয়া অ্যান্ড সাইমন অ্যান্ড, ওকে বাংলাতে লিখছিলাম, ইংলিশে লিখে দিই। অ্যান্ড হচ্ছে তোমার সাইমন ভ্যান্ডার মির। সাইমন ভ্যান্ডার মির, ইনি কি করেছিলেন, ইনি যে ইলেকট্রোউইক থিওরির যে ভবিষ্যৎবাণীর পরীক্ষা মাধ্যমে উনি যে প্রমাণ করেছিলেন যে হ্যাঁ এটাই সত্য। ওকে, তো এই হচ্ছে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন রকমের যে বিভিন্ন সূত্র দিয়ে গেছেন, এই যে বল, সেই বল সম্পর্কে ধারণা দিয়ে গেছেন, তার একটা ধারণা। ওকে, এবার আসি আমি যে এই যে ফিজিক্যাল লস, এই ফিজিক্যাল লস বা যাকে বলছি আমরা যে ভৌত সূত্র, না, এই ফিজিক্যাল লসগুলো কিভাবে আসে। এক হচ্ছে কি, এক হচ্ছে কনজারভেটিভ যে কোয়ান্টিটি বা সংরক্ষিত রাশি বলতে পারি। সংরক্ষিত রাশি হচ্ছে কি, এমন কিছু একটা ভৌত রাশি বা কিছু ভৌত রাশি যেগুলোকে আমরা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না, মানে অপরিবর্তিত থাকে। সেটাও কিন্তু কিসে থাকবে, নির্দিষ্ট কিছু শর্তে। যেমন ধরো এনার্জি কনজারভেশন পড়ি আমরা, বা যেটাকে আমরা বলি শক্তি সংরক্ষণ সূত্র, লিনিয়ার মুভমেন্ট কনজারভেশন ল যেটাকে আমরা বলি, রৈখিক ভরবেগ সূত্র, দেন বলি আমরা অ্যাঙ্গুলার মুভমেন্ট বা কৌণিক ভরবেগ, চার্জ, প্যারিটি, আধান প্যারিটি, এসব। ঠিক আছে, আমরা একে একে দেখি। প্রথম হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণ সূত্র। শক্তি সংরক্ষণ সূত্র কি, যে যদি কোনো বস্তুর উপর কেবল কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল ক্রিয়া করে, তবে কি হবে, যে সেই বস্তুটার উপরে মোট যে যান্ত্রিক শক্তি যেটাকে আমরা বলি, যে টোটাল এনার্জি, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। সেটা কি হবে, সেটা সবসময়তেই একটা কনস্ট্যান্ট হবে। মানে তার যে মোট যান্ত্রিক শক্তি, সেই যান্ত্রিক শক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তি সর্বদা ধ্রুবক থাকবে। ওকে, আচ্ছা যদি এক্সাম্পল বলি, এক্সাম্পল কি বলতে পারবো, যেমন মহাকর্ষণের যে প্রভাব, সেই প্রভাবে একটা বল হয়তো উপর থেকে নিচের দিকে পড়ছে, উপর থেকে নিচের দিকে পড়ছে। তো উপর থেকে যখন নিচের দিকে পড়ছে, তখন উপরে যখন থাকবে তখন কি হয়ে যাবে, তখন এর কাইনেটিক এনার্জি কম।
পোটেনশিয়াল এনার্জি বেশি। ওকে, নিচে নামার সঙ্গে সঙ্গে ওর ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে ওর পোটেনশিয়াল এনার্জিটা কমতে থাকবে আর কাইনেটিক এনার্জিটা বাড়তে থাকবে। এবং যখন একদমই এখানে চলে আসবে তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যাবে। মানে কি দেখতে পাচ্ছি যে দুটোর যোগ ফল যেটা কাইনেটিক আর পোটেনশিয়াল, এটা সব জায়গাতেই কিন্তু সেম থাকবে। যে কোনো পজিশন তুমি এখানে নিতে পারো, এখানে নিতে পারো, হোয়ারএভার, সব জায়গাতেই কি হয়ে যাবে, ওটা সেম হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আসি আমরা আমাদের লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন, ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, মানে রৈখিক ভরবেগের সূত্র। রৈখিক ভরবেগের সূত্র কি বলে, যে যদি কোনো সিস্টেমের উপর ধরো একটা বল যাচ্ছে, এই বলটার উপরে কোনো রকমের কোনো বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স যদি কাজ না করে তাহলে কি করবে, তবে এই সিস্টেমটার যে মোট রৈখিক ভরবেগ, ভরবেগ নিশ্চয়ই তোমরা জানো, পি ইকুয়ালস টু এমবি, ভর আর বেগের একটা গুণফল, তাই না? ভর আর বেগের গুণফল। তো এই যে ভরবেগ, সেই ভরবেগটা কি থাকবে, মোট যে রৈখিক ভরবেগ সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। একটা যে কোনো সিস্টেম ধরো তুমি দুটো বলতে হবে, যদি দুটো বল থাকে, দুটো তোমার M1 M2 থাকে, তারা যদি U1 U2 তে যায় হঠাৎ করে, তাদের কলিশন বলো যাই বলো, সেই সিস্টেমটার উপর যদি কোনো ফোর্স না থাকে, নিজেদের মধ্যে যদি চলে, তাহলে যদি M1 V1 M2 V2 তাদের আলটিমেট রৈখিক ভরবেগ হয়, তখন কি হয়ে যাবে, M1 U1 প্লাস M2 U2 দ্যাট ইকুয়ালস টু M1 V1 প্লাস M2 V2। ক্লিয়ার? তাহলে এই যে এটাকে কি বলবো আমরা, এটাকে বলছি আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। মানে প্রাথমিক যেটা ইনিশিয়াল বা প্রাথমিক যেটা আমাদের ভরবেগ থাকছে সেটাই আমাদের ফাইনাল। ক্লিয়ার? ওকে, এবার আসছি আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বা অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন ল। এখানে কি বলছে, এখানে বলছে যে কোনো সিস্টেম ধরো, সেই সিস্টেমের উপরে যদি কোনো এক্সটার্নাল টর্ক, এখানে আমরা একটা জিনিস খুব ভালো পড়বো, সেটা হচ্ছে টর্ক। ওকে, টাও, সেই টর্কটা যদি শূন্য হয়ে যায়, টর্ক কি নিশ্চয়ই তোমরা জানো যে দুটো কাপলিং এর মধ্যে আমি দুদিকে দুটো ফোর্স করছি, তো সেই হিসাবে তোমরা জানো, এটা আমরা অলরেডি আরো পড়বো। তো আমরা জাস্ট এখানে যতটুকু জানতে এসছি, যতটুকু জানি, তাই না, সেটা হচ্ছে কি, যে যদি মোট বাহ্যিক যে আমাদের টর্ক, সেই টর্কটা যদি আমাদের জিরো হয়ে যায়, শূন্য হয়, তবে সেই সিস্টেমে যে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ওকে, নেক্সট নেক্সট আমি আসি আমার আধান সংরক্ষণ সূত্র, বা যেটাকে আমি বলছি ল অফ কনজারভেশন অফ চার্জ। ল অফ কনজারভেশন অফ চার্জ কি বলছে, যে আধান কিন্তু কখনো নষ্ট হয় না, মানে সৃষ্টিও হয় না, আবার ধ্বংসও হয় না। এটা কেবলমাত্র কি করছে, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে জাস্ট ট্রান্সফার হচ্ছে বা স্থানান্তরিত হচ্ছে। যেমন আমরা পড়েছি যে কাচের দণ্ডকে একটা রেশম দিয়ে ঘষলে কি হয়ে যায়, সেটাকে যদি আমি এইভাবে ঘষতে থাকি, তাহলে কাচের দণ্ডটাতে পজিটিভ আর রেশমের নেগেটিভ আধান একটা তৈরি হয়েছে। এখানে কোনো নতুন আধান কিন্তু সৃষ্টি হলো না, শুধু কি হলো, ইলেকট্রন একটা বস্তু থেকে, মানে কাঁচ থেকে রুমালে চলে গেল বা ওই কাপড়ে চলে গেল। ক্লিয়ার? আচ্ছা, এই সংরক্ষণ সূত্রগুলোর গুরুত্ব কি কি? অ্যাকচুয়ালি এটা যখন আমরা মানে খুবই কমপ্লিকেটেড যে পদার্থবিজ্ঞান আমাদের আছে, ফিজিক্স আছে, যে জটিল পদার্থবিজ্ঞানের সমস্যাগুলোকে আমরা সহজে সমাধান করতে পারি এই সমস্ত সংরক্ষণ সূত্র দিয়ে। যেমন ধরো শক্তি ভরবেগ সংরক্ষণ সূত্র ব্যবহার করে পাউলিং, নিশ্চয় পড়েছো, উলফ গ্যাং পাউলিং ভবিষ্যৎবাণী করে গেছিলেন কি, যে এই যে আমাদের বিটা ক্ষয়ের সময় নতুন কয়েকটা কণা নির্গত হয়, যার নাম আমরা কি জানি, যার আমরা জানি নিউট্রিনো। নিউট্রিনো। ক্লিয়ার? তো এই সমস্তগুলো আমরা জানতে পারি। ওকে ওকে, নেক্সট আমি এখানে কিছু জুড়বো, সেটা হচ্ছে যে আমাদের সিমেট্রি অফ নেচার বলছি যেটাকে আমরা, বা যেটাকে আমরা বলছি প্রকৃতির যে সমমিতি বা সিমেট্রিক্যাল। যেমন ধরো সংরক্ষণ সূত্রগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু এই সিমেট্রি ব্যাপারটা, সিমেট্রি একটা গভীর সম্পর্ক আছে। কি, যেমন সময় যদি পরিবর্তন হয়, চেঞ্জ হয়, তাহলে কি হবে, প্রকৃতির যে মৌলিক সূত্র সেটাও অপরিবর্তিত থাকবে। আবার মহাবিশ্বের যে কোনো স্থানে পদার্থবিদ্যার কিন্তু একই সূত্র প্রযোজ্য হবে।
ক্লিয়ার? তো এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার, ভেরি 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 ফার্স্ট চ্যাপ্টার বলতে পারো। কেননা এটা থেকে আমরা আমাদের একটুখানি একদমই প্রথম ক্লাস মনে পড়ছে আমরা কিভাবে করেছিলাম, ক্লাসে কী কী পড়িয়েছিল, হ্যাঁ না, কী কী পড়তে হবে আমাদের, কতগুলো কি আছে পুরো আমাদের সিলেবাসের মধ্যে, সে সমস্ত কিছু আমরা পড়েছিলাম। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা এই সমস্তগুলোকে আমরা পড়বো এবং সেগুলো সম্পর্কে জানবো, মানে যে প্রকৃতির সব ঘটনার যে ফিজিক্স, সেই ফিজিক্স আমরা জানবো, সেই বিজ্ঞান আমরা জানবো। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে একটা নতুন অধ্যায় নিয়ে। থ্যাংক ইউ।